প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি শীতের সকাল। এই শীতের সকাল দেখে একটি কবিতা আবৃত্তির কথা, কবিতা আবৃত্তি করার ইচ্ছে জাগলো বা কবিতা শোনানোর ইচ্ছে হলো তোমাদের খুব পরিচিত হয়তো এটি। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে, পাতাগুলো শিরশিরিয়ে ছড়িয়ে দিল সবার প্রাণে। এই যে এত সুন্দর একটা দৃশ্য, আমরা জানি বাংলাদেশের প্রকৃতি অনেক সৌন্দর্যমণ্ডিত, 6টি ঋতু আমাদের সামনে হাজির হয়। এই শীতকাল চলে এসছে, তাই না? গ্রামে তো অনেক ভালো শীত পড়ছে। তোমরা শীতের চাদর মুড়ি দিয়ে বই খাতা নিয়ে বসে যাবা পড়াশোনা করতে। এই কারণেই এই শীতের আমেজ দিয়ে তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা একটু বলি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। নিশ্চয়ই মনে আছে, আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম। সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটি পড়ছিলাম। এই চ্যাপ্টারের গত ক্লাসে পড়েছিলাম মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির শ্রেণীবিভাগ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দ্বাদশ শ্রেণীর প্রিয় স্টুডেন্টরা, তোমরা কি আসলে দেখছো ক্লাসগুলো? এই যে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে কি পড়ব? আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতির প্রভাব বলার আগে আমরা গত ক্লাসে যে পড়েছি মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির বিভিন্ন শ্রেণী বিভাগ, মুদ্রাস্ফীতি কনসেপ্টটা কি, আমি তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো সাধারণত সার্বিকভাবে যখন দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায়, দ্রব্য এবং সেবা উভয়েরই দাম স্তর বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য কমে যায়, তখন সেই পরিস্থিতিকেই আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি। এই যখন পরিস্থিতি সৃষ্টি হয়, যে দেশে যখনই সৃষ্টি হোক, তার কিছু প্রভাব সে দেশের জনগণের, বিভিন্ন শ্রেণীর জনগণের উপরে পড়ে। তো আমরা আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে শুরুতে তোমাদেরকে বলি, মুদ্রাস্ফীতির প্রভাবকে আমরা 5টা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি বা 5টি ভাগে ভাগ করতে পারি। আমি স্লাইডে দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে সম্পদ এবং আয় বন্টনে মুদ্রাস্ফীতির প্রভাব। দ্বিতীয়টি হচ্ছে উৎপাদন এবং কর্মসংস্থানের উপর প্রভাব। তৃতীয়ত আন্তর্জাতিক বাণিজ্যের উপর মুদ্রাস্ফীতির প্রভাব। এরপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে প্রভাব এবং সর্বশেষে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির একটি প্রভাব আছে, সেটি সামাজিক প্রভাব। তাহলে মুদ্রাস্ফীতিকে যে প্রভাবগুলো, সেটি আমরা 5টা দৃষ্টিকোণ থেকে 5টা এরিয়া এখানে তোমাদেরকে দেখালাম। এরিয়াগুলো একটু মাথায় রেখে এরপর আমরা ব্যাখ্যাতে চলে যাচ্ছি। শুরুতে কি বলেছি? সম্পদ এবং আয় বন্টনে মুদ্রাস্ফীতির প্রভাব। এই বিষয়টি কি? একটি দেশের যে পরিমাণ সম্পদ আছে, সে সম্পদ যদি মুদ্রাস্ফীতি ঘটে থাকে, সে সম্পদ কখনো এক শ্রেণীর কাছ থেকে অন্য শ্রেণীর কাছে চলে যায়। কখনো এটা কখন দেখা যায়? যখন মুদ্রাস্ফীতি ঘটে, তখন আমরা বলতে পারি। দেখো, মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো এটি আয়কে পুনঃবন্টন করে এবং এক শ্রেণীর কাছ থেকে অন্য শ্রেণীর কাছে সম্পদকে পুনর্বিন্যাস করে। ফলে এক শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হয় এবং অন্য শ্রেণীর লোক লাভবান হয়। কিভাবে সম্পদ এবং আয় বন্টনে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে তা তোমাদের সামনে তুলে ধরা হলো। এই যে আমি নিচে বিভিন্ন স্লাইডে এটা দেখাচ্ছি। এখানে কি বলেছি? একটি দেশে যে পরিমাণ সম্পদ আছে
সম্পদগুলোকে এমনভাবে পুনঃবন্টন করা হয় যেন এই যে আয় বন্টনটা এক শ্রেণীর কাছ থেকে অন্য শ্রেণীর জনগণের কাছে সেটা পুনর্বিন্যাস হয়। ফলে কি হয়, এক শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হয় আর অন্য শ্রেণীর লোক লাভবান হয়। কিভাবে সম্পদ এবং আয় বন্টনে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে তা নিচে তুলে ধরা হলো। প্রথমটি কি দেখাচ্ছি, স্থির আয়ের জনগণের উপর মুদ্রাস্ফীতির কি প্রভাব পড়ে। স্থির আয় বলতে আমরা বলতে পারি চাকরিজীবী যারা, তাদের তো অবশ্যই মাস শেষে বেতনটা কি ফিক্সড, সেটা কর্মচারী হোক কর্মকর্তা হোক। এই জনগণরা স্থির আয়ের জনগণ। যারা ব্যবসায়ী তারা কিন্তু স্থির আয়ের জনগণের মধ্যে পড়ে না, কারণ তাদের মুনাফার পরিমাণ এক এক সময় এক একভাবে বাড়তেও পারে কমতেও পারে। এই স্থির আয়ের জনগণদের উপর মুদ্রাস্ফীতির প্রভাবটা কিভাবে পড়ে? মুদ্রাস্ফীতির কারণে স্থির আয়ের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী শ্রেণী মুদ্রাস্ফীতির কারণে লাভবান হয়। এই কারণে গরিবের কাছ থেকে সম্পদ ধনী শ্রেণীর কাছে চলে যায়। তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ, আমি এগুলো লিখেছি। এখানে স্পষ্ট উল্লেখ করে বলেছি যে মুদ্রাস্ফীতির কারণে স্থির আয়ের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। কেননা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? দাম স্তরের যদি ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি ঘটে, স্থির আয়ের জনগণের যদি বেতনও বৃদ্ধি ঘটে, কিন্তু সে তুলনায় বেতন বৃদ্ধির তুলনায় যদি দাম স্তর বৃদ্ধি পায়, তাহলে তার জীবনটা হিমশিম খেয়ে যায়। মানে সে তার চলাফেরাতে ওই বেতন দিয়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা সমন্বয় করা অনেক সময় সম্ভব হয় না। এ কারণে স্থির আয়ের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ছাত্ররা, এখানে দেখাচ্ছি, দেখো আর কারা কারা ক্ষতিগ্রস্ত এবং লাভবান হচ্ছে। ঋণদাতা ও ঋণ গ্রহীতা, করদাতা। নিশ্চয়ই ঋণদাতা ঋণ গ্রহীতা তোমরা জানো, চেনো। কোনো প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে, সেটা জরুরি অবস্থা হোক বা কোনো অসুবিধাজনিত কারণে একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। ঋণ যে দেয় সে ঋণদাতা, ঋণ যে গ্রহণ করে সে ঋণ গ্রহীতা। এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির কারণে কি প্রভাব পড়ে? মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ফেরত পাওয়া অর্থ দিয়ে পূর্বের সমান দ্রব্য ও সেবা তিনি ক্রয় করতে পারেন না। কিন্তু ঋণ গ্রহীতা লাভবান হয়, কেননা সে যখন ঋণ নিয়েছিল তখন দ্রব্য সামগ্রীর যে দাম ছিল, এখানে উল্লেখ করে দেয়া আছে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের ক্ষেত্রে পণ্যের আকারে কম সম্পদ পরিশোধ করতে পারে। তাহলে কে লাভবান হচ্ছে? ঋণদাতা। আর ঋণদাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঋণ গ্রহীতা লাভবান হচ্ছে। দেখো মুদ্রাস্ফীতির কারণে করদাতার কি অবস্থা হয়। কর তোমরা অবশ্যই জানো, কর হচ্ছে সরকারকে বাধ্যতামূলকভাবে আমরা যা প্রদান করি সেটাই হচ্ছে কর। সেটা আমরা বিভিন্নভাবে কর দিই, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এই যে আমরা একটা বিস্কিট কিনে খাচ্ছি, আমরা কি জানি সেটাতে আমরা যে কর দিচ্ছি? অবশ্যই সেটাতে আমরা কর দিয়ে দাম পরিশোধ করি, এবং যে মূল্যটা লেখা থাকে সেটা কর সহ মূল্য, সেটা হচ্ছে পরোক্ষ কর। আবার যে আমরা আয় কর, ভূমি কর দিচ্ছি, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। এই যে করদাতা মুদ্রাস্ফীতির কারণে লাভবান হয়, কারণ কর ভার হ্রাস পায়। অর্থাৎ করদাতাগণ, কর ভার কি, কর ভার কীভাবে হ্রাস পায় আমি আরেকটু ব্যাখ্যা করে এখানে দেখিয়েছি। করদাতাগণ পূর্বের চাইতে কম পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করতে পারে। অর্থাৎ কর হচ্ছে নির্দিষ্ট আছে, কিন্তু পূর্বের তুলনায় যেহেতু দ্রব্য সামগ্রীর দাম বেশি, পূর্বের তুলনায় কম দ্রব্য সামগ্রী বিক্রয় করে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করতে পারে। এ কারণে করদাতা মুদ্রাস্ফীতির কারণে লাভবান হয়। প্রিয় ছাত্ররা, এখানে দেখিয়েছি পেনশনভোগীদের কি অবস্থা হয়। সারা বছর চাকরি করার পরে যারা পেনশন প্রাপ্ত হয় বা চাকরি
অবসরগ্রস্ত হন, তারা যে পেনশন পায়, এই পেনশন চলাকালীন সময়ে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, দেশের সার্বিকভাবে দ্রব্য সেবা সব কিছুর যখন দাম বেড়ে যায়, তখন তাদের কি অবস্থা হয়? পেনশনভোগীরা মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হন, কেননা তাদের পেনশনের প্রকৃত যে মূল্য সেটি কমে যায়। কারণ যে পরিমাণ অর্থ দিয়ে তারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করার কথা, সে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা ক্রয় করতে পারেন না। সেক্ষেত্রে পেনশনের প্রকৃত মূল্য কমে যায়, তাই পেনশনভোগীরা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বলা আছে উৎপাদক শ্রেণীর কথা। উৎপাদক শ্রেণী তোমরা জানো, উদ্যোক্তা, যারা উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করেন, তাদের কি অবস্থা হয়? মুদ্রাস্ফীতির ফলে উৎপাদক শ্রেণী লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির ফলে তাদের মুনাফা এবং উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়। তোমরা জানো, মুদ্রাস্ফীতি যখন ঘটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। তো পূর্বের তুলনায় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যদি বেশি দামে বিক্রি করে, তখন তার মুনাফা বেশি হয় এবং সেক্ষেত্রে আবার দেখা যায় যে সেই উৎপাদন কর্মকাণ্ড উৎসাহিত হয় এবং উৎপাদনও বেড়ে যায়, ফলে উৎপাদক শ্রেণী লাভবান হয়। 6 নম্বরে দেখাচ্ছি বিনিয়োগকারী। বিনিয়োগকারীর কি অবস্থা হয়? মুদ্রাস্ফীতির ফলে অর্থ বিনিয়োগকারীরা লাভবান হয়, কিন্তু এখানে একটি কথা আছে প্রিয় ছাত্ররা, তোমরা একটু লক্ষ্য করবা। কোন বিনিয়োগকারী? যে সমস্ত বিনিয়োগকারী নির্দিষ্ট সুদ লাভের জন্য বন্ড বা ডিবেঞ্চারে অর্থ বিনিয়োগ করে, তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ বন্ড বা ডিবেঞ্চারের মূল্য, প্রকৃত মূল্যটা কমে যায়, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যারা অর্থ বিনিয়োগ করে তারা লাভবান হয়। তাহলে বিনিয়োগকারীকে এখানে দুটো সেন্সে দেখানো হচ্ছে, একটা অর্থ বিনিয়োগকারী আর একটা হচ্ছে বন্ড বা ডিবেঞ্চারে অর্থ বিনিয়োগকারী, তারা ক্ষতিগ্রস্ত হন। আর দেখাচ্ছি, দেখো কৃষক শ্রেণী। কৃষক শ্রেণীর কী অবস্থা? মুদ্রাস্ফীতির ফলে কৃষক শ্রেণীকেও আমরা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কেউ কেউ, অনেক কৃষক আছে যাদের নিজেদের জমি আছে, নিজেদের মোটামুটি যান্ত্রিক যে ব্যবস্থাগুলো সেগুলো সুবিধা দিয়ে আছে। আর কিছু কৃষক আছে যারা একদম প্রান্তিক বা ক্ষুদ্র। অনেক কৃষক আছে যারা বর্গা চাষ করে নিজেদের সংসার চালায়। এই মুদ্রাস্ফীতির ফলে ধনী কৃষক শ্রেণী লাভবান হয়, কেননা মূল্যস্তর বৃদ্ধির তুলনায় উৎপাদন ব্যয় খুব একটা বাড়ে না। কিন্তু প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদেরকে স্বল্প আয়ের খাদ্য সামগ্রী ক্রয় করতে হিমশিম খেতে হয়। এরপরে দেখাচ্ছি, দেখো শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীর কি অবস্থা? মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটি কথা থাকতে পারে, শ্রমিক শ্রেণীর যদি মজুরি বৃদ্ধি করে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিক শ্রেণীরা অনেক সময় তাদের মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, এ কারণে যেন তাদের মজুরি বৃদ্ধি করা হয়। এই মজুরি বৃদ্ধি করা হলে আবার দেখা যায় যে এই যে পরিমাণ মজুরি বৃদ্ধি করা হয় সে পরিমাণ দ্রব্যমূল্যের বৃদ্ধি সে পরিমাণে সমন্বয় করতে পারে না, অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধি অনেক বেশি পরিমাণে হয়, ফলে শ্রমিক শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ছাত্ররা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটি হচ্ছে সম্পদ এবং আয় বন্টনে মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা দেখব উৎপাদন এবং কর্মসংস্থানের উপর মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব ফেলে। উৎপাদন শব্দটা তোমরা জানো, কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু রূপগত পরিবর্তন করা, আকারগত পরিবর্তন করা, উপযোগগত পরিবর্তন করা, এগুলো সব কিছুই উৎপাদন। আর কর্মসংস্থান অবশ্যই তোমরা জানো উৎপাদন এবং কর্মসংস্থানের উপর কিভাবে প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতি, বিশেষ করে মৃদু মুদ্রাস্ফীতি দেশের উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে
সাহায্য করে। কিভাবে সাহায্য করে দেখো, মৃদু একটা শব্দ বলেছি, মৃদু মুদ্রাস্ফীতি, অর্থাৎ হালকা যদি মুদ্রাস্ফীতি থাকে তাহলে মূল্যস্তর মৃদুভাবে বাড়তে থাকলে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। আর মুনাফা বেড়ে গেলে উৎপাদক উৎপাদনে উৎসাহিত হয়, এবং যখন উৎপাদক উৎপাদনে উৎসাহিত হয় তখন উৎপাদনের কি হয়, উৎপাদন বহুগুণ বেড়ে যায়। তাহলে আমি এখানে ছোট্ট একটু শব্দ বলেছি, সেটা মৃদু, কথাটা মনে রাখবা, মাইল্ড ইনফ্লেশন, অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি উৎপাদন এবং কর্মসংস্থানের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে। প্রিয় ছাত্ররা, আমরা এখানে কয়েকটি লাইন লিখেছি, প্রত্যেকটা লাইনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ণ নিয়োগ স্তর অতিক্রম হওয়ার পর যদি মুদ্রাস্ফীতি ঘটে তাহলে উৎপাদন এবং নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ আমরা যে একটু আগে বলেছি মৃদু মুদ্রাস্ফীতি উপকারী, কিন্তু যখন মুদ্রাস্ফীতি অর্থনীতিতে যে পরিমাণ উপকরণ উৎপাদন কাজে ব্যবহার করার কথা সব ব্যবহার হলেই সেটাকে বলা হয় পূর্ণ নিয়োগ। সে পূর্ণ নিয়োগ স্তর অতিক্রম হওয়ার পর যদি মুদ্রাস্ফীতি ঘটে তাহলে এবং উৎপাদন এবং নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। কি কি? দাম বৃদ্ধি ফটকা ব্যবসায়ীদের উৎসাহিত করায় মজুদ বৃদ্ধি পায়, অর্থাৎ ফটকা ব্যবসায়ীরা মজুদ করে রাখে, তখন প্রকৃত উৎপাদন কমে যায়। মুদ্রাস্ফীতির ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় বলে সঞ্চয় কমে যায়, এবং সঞ্চয় কমে গেলে কি হয়, বিনিয়োগ কমে যায়। বিনিয়োগ কমে গেলে উৎপাদন ব্যাহত হয়। তোমরা জানো সঞ্চয় বিনিয়োগ পরস্পর সম্পর্কিত। মুদ্রাস্ফীতির ফলে মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি হয়, ফলে উৎপাদন কমে যায়। আবার মুদ্রাস্ফীতির ফলে কালোবাজারি যারা আছে, অসাধু ব্যবসায়ী, কালোবাজারি, এদের চিন্তা চেতনা বা কর্মকাণ্ড প্রসারিত হয়, ফলে বিনিয়োগ এবং উৎপাদন অনেকাংশেই কমে যায়। এতক্ষণ আমরা বলেছি উৎপাদন এবং কর্মসংস্থানের উপর মুদ্রাস্ফীতির প্রভাব। এখন আমরা দেখব দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব ফেলে। অনেক অর্থনীতিবিদ যুক্তি দেখান যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নে ক্রিপিং মানে হামাগুড়ি দেয়া, যে মুদ্রাস্ফীতিটা হামাগুড়ি অবস্থায় থাকে, অথবা মাইল্ড ইনফ্লেশন মৃদু ইতিবাচক ভূমিকা পালন করে। আর এই যুক্তির সমর্থনে অষ্টাদশ শতাব্দীতে শিল্পোন্নত দেশসমূহের মুদ্রাস্ফীতির হার এবং তাদের প্রবৃদ্ধিকে তুলে ধরেন। তাদের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল মুদ্রাস্ফীতি। অর্থাৎ তোমাদেরকে অনেকবার বলেছি মৃদু মুদ্রাস্ফীতি কিন্তু সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এর ফলে সৃষ্ট উৎপাদনকারীদের উচ্চ মুনাফা অর্জন হয়, কিন্তু মুদ্রাস্ফীতির ফলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, আবার জনগণ অধিক খরচে উৎসাহী হয়ে পড়ে, ফলে তাদের ভোগ ব্যয় বেড়ে যায়, সঞ্চয় কমে যায়। মুদ্রাস্ফীতির ফলে সঞ্চয়ের প্রকৃত মূল্য কমে যায় এবং জনগণ সঞ্চয় করতে নিরুৎসাহিত হয়। তো জনগণ যখন সঞ্চয় করতে নিরুৎসাহিত হয় তখন মুদ্রাস্ফীতি শুধু সঞ্চয়ের স্পৃহাই কমায় না, সঞ্চয়ের ক্ষমতাও কমিয়ে দেয়। আর কি হয়, মুদ্রাস্ফীতি স্বর্ণ, জুয়েলারি, রিয়েল এস্টেট, বাড়ি প্রভৃতি অনুৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহিত করে, কেননা এগুলোতে বিনিয়োগ করা যায়, কিন্তু এগুলোতে বিনিয়োগ হলে বেশি অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে মুদ্রাস্ফীতি কখনো কাম্য নয়। মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ফলাফল হলো এটি উন্নয়নশীল দেশগুলোতে গরিব মানুষের জীবনযাত্রার মানকে আরও নিচে নামিয়ে দেয়। এ কারণে প্রায় বলা হয় মুদ্রাস্ফীতি হলো উন্নয়নশীল দেশগুলোর 1 নম্বর শত্রু। একদম খুব নর্মাল একটা কথার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম, অতি মুদ্রাস্ফীতি যখন হয় তখন সেটা উন্নয়নশীল দেশগুলোর জন্য আসলে শত্রুর মতোই আচরণ করে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব।
মুদ্রাস্ফীতির প্রভাবকে আমরা যে কয়েকটা ভাগে ভাগ করেছি তার মধ্যে একটি ভাব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব। এটি কি? আন্তর্জাতিক বাণিজ্য জানো, যখন একটি দেশ নিজ দেশের ভৌগোলিক সীমা পেরিয়ে নিজ দেশের প্রোডাক্ট অন্য দেশে রপ্তানি করে এবং অন্য দেশের প্রোডাক্ট নিজ দেশের চাহিদা মেটাতে আমদানি করে, তখন সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী প্রভাব পড়ে? মুদ্রাস্ফীতির কারণে দেশীয় পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, ফলে রপ্তানি কমে যায়। দেশীয় ক্রেতারা স্বদেশি পণ্যের তুলনায় আমদানিকৃত দ্রব্য সস্তায় পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন হয়, আমাদের দেশের যে প্রোডাক্টগুলো দেশীয় বাজারেও দাম বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাজারেও এর দাম বেড়ে যায়, ফলে কি হয়? আমাদের দেশের রপ্তানি কমে যায় এবং আমাদের দেশের অভ্যন্তরে যখন দ্রব্যগুলোর দাম বেড়ে যায়, ফলে অনেক সময় অনেক ভোক্তা বিদেশি দ্রব্যের উপরে ঝুঁকে পড়ে। অর্থাৎ ওই বিদেশি দ্রব্যগুলো, আমদানিকৃত দ্রব্যগুলো যখন কম দামে কিনতে পায় দেশীয় দ্রব্যের তুলনায়, তখন বিদেশি দ্রব্যের ব্যবহারের পরিমাণ বেড়ে যায়, ফলে আমদানি বেড়ে যায়। তো দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাস পায়। অর্থাৎ তখন আমাদের দেশের মুদ্রার যে একটা ভ্যালু অফ মানি আমরা বলে থাকি, সেটা কমে যায়, ফলে বিনিময় হারও হ্রাস পায়। তখন কি ঘটে? লেনদেন একটা বিশাল ঘাটতির সৃষ্টি হয়। তো প্রিয় ছাত্ররা, আন্তর্জাতিক বাণিজ্যের উপর যে প্রভাব আমি স্লাইডে খুব স্পষ্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা দেখব মুদ্রাস্ফীতির সর্বশেষ প্রভাবটি কি। মুদ্রাস্ফীতির সর্বশেষ প্রভাব হচ্ছে সামাজিক প্রভাব। সামাজিক প্রভাবকে আমরা দেখাতে পারি একটু বিভিন্নভাবে। এই যে ক্রমাগত দাম স্তরের ঊর্ধ্বগতি, এর ফলে সমাজে কি অবস্থা বিরাজ করে? সাধারণত দাম স্তর বৃদ্ধি পায়, ফলে সমাজে ধনী শ্রেণী অপেক্ষা দরিদ্র শ্রেণীর লোক অধিক ক্ষতিগ্রস্ত হয়। সমাজে বৈষম্য বেড়ে যায়, ফলে সামাজিক তিক্ততার সৃষ্টি হয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানায়। অনেক সময় সমাজে শ্রমিক আন্দোলন ঘটে, ধর্মঘট হয় এবং শ্রমিক মালিক এবং সামাজিক অশান্তির সৃষ্টি হয়। কালোবাজারি, দুর্নীতি, অবৈধ পথে আয় বাড়ানোর চেষ্টা চলতে থাকে, ফলে পুরো সমাজ কি হয়ে যায়? একটি অসুস্থ অবস্থা বিরাজ করে। ফলে প্রিয় ছাত্ররা, আমি এখানে বোঝাতে চাচ্ছি, একটি উন্নয়নশীল দেশে যখন অতি মুদ্রাস্ফীতি দেখা যায়, তখন পুরো সমাজ ব্যবস্থাতে একটি অসুস্থ অবস্থা দেখা যায়। আমরা নমুনা প্রশ্ন দেখব এখন। আমাদের পাঠ বা আজকের আলোচনার বিষয় ছিল এই পর্যন্ত, অর্থাৎ মুদ্রাস্ফীতির কি কি প্রভাব কোন কোন ক্ষেত্রে পড়তে পারে। নমুনা প্রশ্ন দেখছি, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির উপর কি প্রভাব পড়ে? প্রিয় ছাত্ররা, তোমরা একটু নিজেরা বিবেচনা করে বলো, অনুৎপাদনশীল খাত কোনগুলো? এই যে স্বর্ণ, জুয়েলারি, তারপর হচ্ছে রিয়েল এস্টেট, তারপর বাড়ি ইত্যাদিতে যদি ব্যয় বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতির চাপ বেড়ে যায়। মুদ্রাস্ফীতির সময় কারা লাভবান হয়? তোমরা নিজেরা এখানে দেখো, কারা লাভবান হয়? নির্দিষ্ট আয়ের লোক, নাকি শ্রমিক শ্রেণী, নাকি ব্যবসায়ী ও শেয়ার বিনিয়োগকারীরা, অথবা ঋণদাতা শ্রেণী? কারা? অবশ্যই ব্যবসায়ী এবং শেয়ার বিনিয়োগকারীরা। এইভাবেই তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন তুলে ধরেছি। আজকের পাঠ থেকে এইভাবে নমুনা প্রশ্নগুলো আসতে পারে। সৃজনশীল প্রশ্নে কেমন থাকতে পারে দেখো, এখানে আমি একটি উদ্দীপক তুলে ধরেছি। আফজাল সাহেব একজন সরকারি কর্মচারী। বর্তমানে বাজারে পণ্য সামগ্রীর উচ্চমূল্যের কারণে পূর্বের ন্যায় প্রয়োজনীয় দ্রব্য তিনি ক্রয় করতে পারছেন না। তবে তার গ্রামের কৃষক গনি মিয়া
কৃষি পণ্যের মূল্য বৃদ্ধিতে খুব খুশি, কারণ এবার সে শস্য বিক্রির টাকা দিয়ে গ্রামের মাতব্বরের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ করতে পারবে। এই যে একটা উদ্দীপক দিয়েছি, এই উদ্দীপক থেকে কিছু প্রশ্ন তুলে ধরেছি। নলেজ বেসড প্রশ্নটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমি গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি। সামগ্রিক চাহিদা যখন বেড়ে যায়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এভাবে সামগ্রিক চাহিদা যখন বেড়ে যায়, সে তুলনায় যখন উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, তখন পণ্যমূল্যের দাম বা দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে। এই অবস্থাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা বেশি ক্ষতিগ্রস্ত হয় কেন? এটা হচ্ছে আমরা দিয়েছি এখানে। আমি এই ক্লাসে আলোচনা করেছি কিভাবে ঋণদাতা কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা অনুধাবনের প্রশ্ন। যদিও আমি উল্লেখ করে বলেছি যে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেননা সে যে ফেরত পায়, যে অর্থ, যে ঋণ দিয়েছিল, ফেরত পাওয়া অর্থ দিয়ে সে পূর্বের সমান দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে না, আরও কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। এ কারণে সে ক্ষতিগ্রস্ত হয়। দেখো এখানে অ্যাপ্লাইডের প্রশ্ন দিয়েছি, উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরূপ ব্যাখ্যা করো। প্রিয় ছাত্ররা, এখানে যে উদ্দীপক দিয়েছি, এখানে একজন আছেন সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীটা আমার যে স্লাইড, সে স্লাইডে আমার ক্লাসে এখানে স্থির আয়ের জনগণ বলেছি, স্থির আয়ের জনগণ। আর উদ্দীপকে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে, সে কৃষক। তাহলে মুদ্রাস্ফীতির প্রভাব উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিদের উপর কিভাবে পড়ে? স্থির আয়ের জনগণ আমি শুরুতেই বলেছি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তার আয়টাই থাকে ফিক্সড। সেই ফিক্সড আয় দিয়ে ক্রমাগত লাগামহীন মুদ্রাস্ফীতির চলাকালীন যে দ্রব্যমূল্য বা জীবনযাত্রার ব্যয় সে বহন করতে পারে না, সেজন্য স্থির আয়ের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। ধনী কৃষক লাভবান হয়, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকগণ ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে সেটা তোমাদের আজকের পাঠ থেকে এবং পাঠ্যপুস্তকের নলেজ নিয়ে নিজেদের চিন্তা চেতনা দিয়ে তোমরা ব্যাখ্যা করবে। এবং এখানে দেখিয়েছে আরেকটা, দেখো হায়ার অর্ডারের প্রশ্ন, উক্ত অবস্থায় কোন কোন শ্রেণী লাভবান হয়, এক্ষেত্রে তোমার মতামত দাও। প্রিয় ছাত্ররা, মুদ্রাস্ফীতির প্রভাব পড়াতে গিয়ে আসলে অনেকগুলো শ্রেণী চোখের সামনে ভেসে উঠেছে। সেটা ব্যবসায়ী, উৎপাদক, কৃষক, শ্রমিক, স্থির আয়ের জনগণ, তারপর খুচরো ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত পেশার লোকজন একটি দেশে, কত পেশার মানুষ বসবাস করে। এখন কোন কোন শ্রেণী লাভবান হয়, কোন কোন শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, এটা তোমরা আজকের পাঠ থেকে একটা চার্ট তৈরি করবা। চার্টটা ঠিক এভাবে লিখবা, মুদ্রাস্ফীতির প্রভাব। নিজেই একটু বাসায় বসে নিজেই একটু স্টাডি করবা, মুদ্রাস্ফীতির প্রভাব দিয়ে এইভাবে তোমরা একটা চার্ট তৈরি করবা, কারা লাভবান হচ্ছে, কোন কোন শ্রেণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অ্যাট এ গ্ল্যান্স তোমাদের সামনে সেই চিত্রটা ভেসে উঠবে। এখানে আমরা লাভবানের ক্ষেত্রে বলতে পারি এই যে ঋণ গ্রহীতা, তারপর এই শেয়ার বা ব্যবসায়ী বা শেয়ারকারী, হ্যাঁ, আরও বলা যায় ধনী কৃষক। ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত কারা, ঋণদাতা, স্থির আয়ের জনগণ, স্থির আয়ের জনগণ। তারপর বলতে পারো যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, তারপর শ্রমিক শ্রেণী। এইভাবে তোমরা আমি একটু দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে একটি চার্ট তৈরি করবা। সেই চার্ট অনুযায়ী তোমরা চেষ্টা করবা
আজকের ক্লাসটি রেডি করতে। তো প্রিয় ছাত্ররা, আমার আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। মুদ্রাস্ফীতির প্রভাব কী, মুদ্রাস্ফীতির প্রভাব কোন কোন ক্ষেত্রে পড়ে এবং কোন কোন মুদ্রাস্ফীতির প্রভাব যে আন্তর্জাতিক বাণিজ্যে পড়ে, কিভাবে পড়ে, সম্পদ এবং আয় বন্টনে পড়ে কিভাবে পড়ে, এবং উৎপাদন এবং কর্মসংস্থানে পড়ে কিভাবে পড়ে। এই যে ইয়েতে বললাম আন্তর্জাতিক বাণিজ্যে, তোমরা রপ্তানি খাত আমদানি খাতে কিভাবে মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে এভাবে একটি চার্ট তৈরি করে করে তোমরা পড়াশোনাটা করতে চেষ্টা করবা। প্রিয় ছাত্ররা, সবাই যে যেখানে আছো অবশ্যই সুস্থ থাকবে, আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং নিজেরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে যাবে এবং বাইরের কর্মকাণ্ড চালাবে। এবং তোমরা অবশ্যই মাস্ক পরবা, মাস্ক পরা নিয়ে কোনো কার্পণ্যতা করবে না। আর হচ্ছে এখন আরও বেশি এই যে করোনা মহামারী, এখন ডে বাই ডে আমরা আরও বেশি একটু রিস্ক জোনে চলে যাচ্ছি। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। এবং আজকের ক্লাসটি আমি এই যে শিশির সিক্ত সকালের শুভেচ্ছা ছবি দেখিয়ে আজকের ক্লাসটি আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।